অভ্যুত্থানে শহীদ পরিবার ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা করে পাচ্ছেন। পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব। গণহত্যায় উস্কানিদাতা কবি ও সাংবাদিকদেরও বিচার হবে। ডেঙ্গু ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৫। শুক্রবার থেকে সপ্তাহে ৭ দিন চলবে মেট্রো ট্রেন। নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির। ওয়ারিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজন ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছ থেকে চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রধান সভার এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস ইউন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য, আগেই সিদ্ধান্ত আছে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। এর আগে গতকাল মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়। এ বিষয়ে এদিন ঢাকার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছিলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের এককালীন ও মাসিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আলাদাভাবে ক্ষতি অনুযায়ী জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি মহাপরিচালক ডিজি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। আর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা মোহাম্মদ আব্দুল্লাহ এম আব্দুল্লাহ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তারা দুজনেই চুক্তি ভিত্তিতে ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়েই নির্ধারিত হবে। এর মধ্যে পিআইবি ডিজি পদে ফারুক ওয়াসিফ সদ্য সাবেক ডিজি জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে মোহাম্মদ আব্দুল্লাহ সদ্য সাবেক এমডি সুভাষ চন্দ্র বদলে স্থলাভিষিক্ত হচ্ছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার ১৮ সেপ্টেম্বর যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরের উন্নতিকরণের বিষয়ের প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মপরিধির সম্পৃক্ততা থাকার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশের অনুরোধ করা হলো। এরই ধারাবাহিকতায় এবার চাকরির বয়স ৩৫ বছর করার প্রস্তাব করল মন্ত্রিপরিষদ বিভাগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম গণহত্যায় উস্কানিদাতাদের বিচারের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
বুধবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম ফ্যাসিবাদের সঙ্গে জড়িত বলতে বুঝিয়েছেন বিভিন্ন লেখনী ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করে গণহত্যার পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন। তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউই রেহাই পাবেন না। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 865 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 119 জন। মোট আক্রান্ত হয়েছেন 21,079 জন। আগামী শুক্রবার 2 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 7 দিন চলবে মেট্রো রেল। তবে শুক্রবার চলাচল করবে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন আগের মতোই চলবে মেট্রো রেল। বুধবার 18 সেপ্টেম্বর মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবিরের সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য 600 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন করবে বলে জানিয়েছে দেশটি। বুধবার 18 সেপ্টেম্বর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রান্সটর তার দেশের সমর্থন ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর এটি 1 বিলিয়ন ইউরোর সাহায্য দেশের বৃহত্তর উন্নয়ন অংশীদারের একটি পরিণত হয়েছে। জার্মানি ইতিমধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য 50 বিলিয়ন ইউরো সহায়তা প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানির 8 বছরের মধ্যে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে। এটি একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রোগ্রাম। বাংলাদেশ মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে এটি যারা এই প্রকল্পে সহায়তা পেয়েছে। অধ্যাপক ইউনুস বাংলাদেশের আরও জার্মানির বিনিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দক্ষতা ও প্রযুক্তির কামনা করেন। ওরিয়েন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক খাতে গোয়েন্দা হিসাব পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর নির্দেশনায় ব্যাংকগুলো তাদের প্রচারিত সব হিসাব 30 দিনের লেনদেন বন্ধ রাখতে বলেছেন। বেসরকারি একটি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি পাঠানো এই নির্দেশনা মেনে ব্যাংকগুলো ব্যবস্থা নেওয়া শুরু করেছে। প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।